দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর খবর। সাথে আছি আমি রওশনারা তানিয়া। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় 16 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে ষাটোর্ধ্ব এক ব্যক্তি। বর্তমানে হাসপাতালের ময়লা ফেলার স্থানে ঠাঁই হয়েছে তার। অযত্ন অবহেলায় শরীর থেকে বের হচ্ছে দুর্গন্ধ। চিকিৎসকরা বলছেন রোগীর স্বজন না থাকায় পরীক্ষা নিরীক্ষার অভাবে সম্ভব হয়নি রোগ নির্ণয়। রোগীতে ঠাসা হাসপাতালের ভেতর বাহির। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের 3 তলার বারান্দার এক কোণে দেখা মিলল নাম পরিচয় না জানা ব্যক্তিটির। গেল 16 দিন ধরে ময়লা আবর্জনার পাশে থেকে থেকে আরও অসুস্থ হয়ে পড়েছেন অজ্ঞাত মানুষটি। হাসপাতালে সুচিকিৎসা না পাওয়ার খবর শুনে সংবাদ সংগ্রহে গেলে সত্যতা ধরা পড়ে চ্যানেল 24-এর ক্যামেরায়। পচা, দুর্গন্ধ আর মাছিতে ভরা রোগীর চারপাশ। যদিও একদিন আগে থেকে স্থানীয় একজন স্বেচ্ছাসেবী নিজ থেকে অজ্ঞাত রোগীর সেবায় এগিয়ে আসেন। এখানে যে পড়ে আছে আমার মনে হলো না যে এখানে কেউ খোঁজ নিছে। পরে আমি আয়শা নার্সদের সাথে কথা বলছি, নার্সদের কাছে ওনার যে অজ্ঞাত টিকিট আছে ওই টিকিট খুঁজে বের করছি। খুঁজে বের করে দেখি যে উনি আপনার গত 20 তারিখে অ্যাডমিশন নিচ্ছে। গত 20 তারিখে তাকে কেউ এখানে ভর্তি করে রেখে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওনার কোনো খোঁজখবর আমরা পাই না। আমি গতকালকে জানতে পারছি। আমি আজকে আইসা সকালবেলা আইসা রুগী করে খাবার দিছি, ওদের রুগী করে খাবার দিছি, তারপরে এনারেও খাবার দিয়ে গেছি, খাওয়াইছি। মানে ওই সময় আমি অনেক রুগীর কারণে পারি না এই কাজটা করতে। হাসপাতালের ভর্তি রেজিস্টার চেক করে রফিকুল ইসলাম নামের একজনের খোঁজ মেলে, যিনি এই অজ্ঞাত রোগীকে ভর্তি করে রেখে গেছেন। অসুস্থ রোগী কথা বলতে পারে না, শুধু হাতের ইশারায় কি যেন বুঝাতে চায়। ওনাকে রাস্তার মধ্যে পাইছি, পায়ে হারিয়ে পরে আমি ভর্তি করে দিয়েছি হাসপাতালে। পরে কই চিকিৎসাটা হাসপাতালেই হোক। এই যে লোকটা এখানে পড়ে রয়েছে ওয়ার্ড দেখে শুধু জায়গা। আজকে আপনারা আসার পরে যেভাবে দেখছে, এভাবে যদি প্রত্যেকটা রোগীরে দেখতো তাহলে রোগী এত মানে দ্রুত সুস্থ হয়ে যেত আর কি। 15-16 দিন ধরে এখন বড় ভাই আসছিল, বড় ভাই এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেল, আর ওই ক্লিনাররা অপরিষ্কার করে থয়ে গেছিল। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানালেন, রোগীর স্বজন না থাকায় পরীক্ষা নিরীক্ষার অভাবে সম্ভব হয়নি রোগের কারণ জানা। স্যালাইন সহ স্বাভাবিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তাকে। যেহেতু উনি অজ্ঞাত রোগী, ওনার পরীক্ষা নিরীক্ষা করাটাও খুব বেশি একটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো সেজন্য আমরা যতটুকু তার ইনিশিয়ালি আমরা যতটুকু অসুবিধা পাইছি তার উপর থেকে আমরা তাকে ট্রিটমেন্ট দিচ্ছি, ম্যানেজমেন্ট দিচ্ছি। সে কিন্তু শুরুতে আপনার ওয়ার্ডেই ছিল, কিন্তু সে যেহেতু অজ্ঞাত এবং তার টেক কেয়ার করার লোকজন নাই, তার বাওয়াল ব্লাডার তার কন্ট্রোলে নাই, সে কিন্তু পুরো ওয়ার্ড নোংরা করতেছে। তখন সেক্ষেত্রে আপনার অন্যান্য রোগীর যে আপনার অবজেকশন, সেজন্য তাকে একটা আলাদা একটা আইসোলেটেড জায়গায় আপনার রাখা হয়েছে আর কি। ময়মনসিংহ শহরের চরপাড়া মোড় থেকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে গেল 20 এপ্রিল হাসপাতালে ভর্তি করে রেখে যান রফিকুল ইসলাম। এরপর থেকে স্বজন ছাড়া অযত্ন অবহেলায় পড়ে আছে এই রোগী। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট তৈরি করেছে ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড বা ধূমকেতু এক্স, যার নাম দেয়া হয়েছে বিদ্রোহী। আবহাওয়ার সব নিখুঁত তথ্য দেবে এই রকেট। অপেক্ষা শুধু উৎক্ষেপণের, যার জন্য প্রয়োজন গ্রাউন্ড স্টেশন, সরকারি অনুমতি আর পর্যাপ্ত অর্থ। ময়মনসিংহের টাউন হল অডিটোরিয়ামে দেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট বিদ্রোহী উন্মোচন করেছে ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড, যা দেশের মহাকাশ প্রযুক্তি উন্নয়নে এক নতুন যুগের সূচনা। এর আগেও পরীক্ষামূলক একটি রকেটের সফল উৎক্ষেপণ চালিয়েছে গবেষক দলটি। গেল বছর 21-1 নামের একটি রকেট সরকারিভাবে উৎক্ষেপণের কথা থাকলেও পরে নানা প্রতিবন্ধকতায় আটকে যায়। 30 থেকে 50 কেজি পেলোড বহনে সক্ষম 6.1 মিটার উচ্চতার এই রকেটটি আবহাওয়ার নিখাত তথ্য দিবে। সরকারি অনুমতি এবং অর্থ সহায়তা পেলে আগামী বছরেই উৎক্ষেপণ করা সম্ভব বলে জানিয়েছেন গবেষক দল। আমাদের একটা গ্রাউন্ড স্টেশন প্রয়োজন, আমাদের এটা লঞ্চ করার জন্য একটা লঞ্চ প্যাড প্রয়োজন, এবং এই দুইটা করার মাধ্যমে আমরা ফাইনাল যেটা লঞ্চ করা, রকেটটা লঞ্চ করা, সেটা হলো আমাদের লাস্ট মাইলস্টোন। তো আমাদের এই 3টা মাইলস্টোন বাকি আছে। এই 3টা মাইলস্টোনের জন্য আমরা
কিভাবে দ্রুত সময়ের মধ্যে এই 3টা মাইলস্টোন ফিল আপ করতে পারি। এর জন্য আমরা বিভিন্ন যে সরকারি যে বিভিন্ন সংস্থা বা ইন্টারন্যাশনাল যে ট্রিটিগুলো আছে সেগুলোর সাথে আমরা নিয়মিত যোগাযোগ করতেছি। এই রকেটের মাধ্যমে আমরা ক্যানসেট বা আমরা ক্যান স্যাটেলাইট বলি আর কি, এটা উৎক্ষেপণ করতে পারবো, যেটার মাধ্যমে আমরা মহাকাশে আমরা নিজেদের একটা কোঅর্ডিনেট সিস্টেম ডেভেলপ করতে পারবো, যেটার মাধ্যমে যারা ওয়েদার ডাটা নেওয়া যাবে, যে আমাদের একটা স্পেসিফিক এলাকা আমাদের এখন ওয়েদারের কী অবস্থা বা আবহাওয়া পূর্বাভাস কী হতে পারে, ওখানকার শস্যের কী অবস্থা হতে পারে, সেগুলো কিন্তু খুব রিয়েল ডাটা দেওয়া যাবে। পৃথিবীতে হলো প্রায় 4টা দেশ, আমেরিকা, চায়না, ইন্ডিয়া এবং ইসরায়েল, এরা হচ্ছে মহাকাশে হলো এই হাই স্কুল লেভেলে কোনো ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। তারপরে হলো আমরা কসমিক লেভেলের যেই ধরনের আলাদা ধরনের ডাটা আছে, লাইক সামিউটসেট, ব্ল্যাক হোল অথবা নোভা সম্পর্কে আলাদা যে ধরনের ডাটা, ওইগুলো যদি আমরা অ্যানালাইসিস করি ডাউন হিয়ার ফ্রম আর্থ, আমরা ওই সম্পর্কে লাইক বিস্তারিত অনেক ধরনের জিনিস জানতে পারবো। ধূমকেতু এক্সের প্রধান বলছেন, এই প্রকল্প ভবিষ্যতে দেশের মহাকাশ শিল্প, উপগ্রহ উৎক্ষেপণ ও বাণিজ্যিক গবেষণার পথ খুলে দেবে। এই রকেটের কিন্তু যদি আমরা ডিফেন্স সেক্টর ইউজ করি, আপনারা জানেন রকেটের ক্ষেত্রে রকেট এবং ডিফেন্স সেক্টরে যেসব প্রজেক্টস থাকে তার মধ্যে পার্থক্য খুবই কম থাকে। তা আমরা কিন্তু এটা দিয়ে আমাদের যে ডিফেন্স সেক্টর, এটা বলা চলে এক বা 2 বছরের মধ্যে আমরা পুরো বদলে দিতে পারবো। পলিসিগত দিক থেকে সহায়তা করলে গ্রাইন্ড স্টেশন করা সম্ভব বলে মনে করছেন বিভাগীয় কমিশনার। গবেষণা থেকে শুরু করে আপনার জলবায়ু পরিবর্তন সব ক্ষেত্রেই এটা খুব প্রয়োজনীয় একটা টেকনোলজি, আমাদের কাজে লাগবে। আর প্রতিবন্ধকতা যেটা আমাদের দেশে এখনও পুরো পলিসি হয়নি, পলিসিটা আমাদের ডিভাইস করতে হবে, এটা তৈরি করতে হবে। আর আর্থিক একটা বিষয় আছে, স্পন্সরটা করতে হবে, কারণ এখানে যে এক্সপেরিমেন্টেশন হবে এখানে অনেক খরচ আছে, তো সেগুলো এগুলো প্যাট্রোনাইজ করতে হবে, তাহলে এরা ভালোভাবে কাজ করতে পারবে। তাদের আসলে গ্রাউন্ড যে স্টেশনটা সেটার একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, তো সেটা আমাদের প্রশাসনিকভাবে এবং পলিসিগত দিক থেকে তাদেরকে সহযোগিতা করলে এটা সম্ভব। মহাকাশের পথে বাংলাদেশের যাত্রা শুধু পরিকল্পনার কাগজে না থেকে বাস্তবায়ন হোক, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সংযোগ সড়ক না থাকায় অচল পড়ে আছে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত শেরপুরের শ্রীবর্দীর কাঁটাখালী ব্রিজটি। ফলে কষ্ট আর হতাশা নিয়ে দিন কাটাচ্ছেন দুই পাশের 10 গ্রামের বাসিন্দারা। তবে এলজিইডি বলছে শিগগিরই সমস্যার সমাধান হবে। 2003 সালে শেরপুরের শ্রীবর্দীর লক্ষ্মীডাংরি গ্রামে নির্মিত হয় কাঁটাখালী ব্রিজ। 1.5 কোটি টাকা খরচে নির্মিত এই ব্রিজটি 20 বছরেও কোনো কাজে আসছে না এলাকাবাসীর। রাস্তা থেকে ব্রিজটি এতটাই উঁচু যাতায়াতই সম্ভব না। অ্যাপ্রোচ সড়ক না থাকায় নির্মাণের পর থেকেই ব্রিজটি ব্যবহার করতে পারেনি এলাকাবাসী। এই রাস্তায় কোনো যানবাহন আসতে পারে না, কোনো ভ্যান গাড়িও আসতে পারে না। দিনের রাতে অ্যাক্সিডেন্ট, ভ্যান গাড়ি অটোমোটো যাইতেছে 4-5 জন ধরি ফেলি তুলি ফেলি দেওয়া হয়, তাও উল্টি পাল্টি যায়, মানুষ মরা যায়। গেল বর্ষায় মাটির রাস্তা সরে গিয়ে চলাচল আরও বিপজ্জনক হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, বিএনপি আমলে ব্রিজ হওয়ায় আওয়ামী লীগ সরকার এখানে আর কোনো কাজ করেনি। বিএনপির আমলে দিয়েছিল গোবিল সাহেব, ওই তার সময় দিয়ে এমপি সাহেব কাজকর্ম করে গেছিল, এরপর আমার তো কষ্ট হয় শেষ নাই। সরকার কেউ তো কোনো কিছু করতেছে না, করে দেয় না, তাহলে আওয়া যাওয়া করার সুবিধা হয়। রাস্তার 2 সাইডে পাকার মানে গোত্র, কোনো ভাই গাড়ি ঘোড়া ওড়ে না। এদিকে কর্তৃপক্ষ বলছে সমস্যার কথা জানানো হয়েছে ঊর্ধ্বতনদের, সমাধান শিগগিরই হবে। অ্যাপ্রোচের কিছু সমস্যা হয়েছে, আমি নিজে পরিদর্শন করেছি। অ্যাপ্রোচ মেরামতের জন্য আমরা শেরপুর প্রকল্পে অন্তর্ভুক্ত করেছি। তাছাড়া অ্যাপ্রোচবিহীন যদি কোনো ব্রিজ থাকে সারা বাংলাদেশে, এই ধরনের একটা প্রকল্প বাস্তবায়নের জন্য হেডকোয়ার্টার থেকে পত্র দিয়েছে, সেটার প্রেক্ষিতে আমরা হেডকোয়ার্টার ডাটা পাঠিয়েছি। অল্প দিনে সমস্যার সমাধান হবে আশা করছি। 1.5 কোটি টাকা খরচের পরও 25,000 মানুষের স্বপ্ন আটকে আছে একটি সড়কের অভাবে। ব্রিজ দাঁড়িয়ে আছে ব্যবহারের অপেক্ষায়। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। শারীরিক প্রতিবন্ধী হয়েও কারো কাছে বোঝা হননি নেত্রকোনার মাসুদ মিয়া। নিপুণ হাতের ছোঁয়ায় কাঠ খোদাই করে ফুটিয়ে তুলছেন নানা রকম নকশা। সরকারি বেসরকারি সহায়তা পেলে তার দক্ষতা কাজে লাগিয়ে বড় পরিসরে কিছু করার স্বপ্ন দেখছেন তিনি। 5 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হলে অকেজো হয়ে পড়ে 2টি পা।
তবে এই প্রতিবন্ধকতা জীবনের পথ চলায় বাধা হতে দেননি নেত্রকোনার গজিনপুর এলাকার বাসিন্দা মাসুদ মিয়া। শৈশব থেকেই ইচ্ছে ছিল স্বাবলম্বী হওয়ার। সেই আগ্রহ থেকেই কাঠমিস্ত্রির কাজ শেখেন মাসুদ। পরবর্তীতে নিজ দক্ষতা ও পরিশ্রম তাকে নিয়ে যায় নতুন উচ্চতায়। কাঠের দোকান দিয়ে শুরু করেন আসবাবপত্র তৈরির ব্যবসা। কাঠের চেয়ার, টেবিল, পালঙ্ক সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি ও নিখুঁত নকশা করেন তিনি। আমার মা বাবা খুবই চিন্তাধারা করতে যে আমি একজন প্রতিবন্ধী সন্তান যে আমার ঘরে জন্ম দিলাম, এর উপায়টা কী হবে বা এ কীভাবে চলবে। তবু আমার মনে মনে লক্ষ্য ছিল যে আমি দেখি কোনো কর্ম করে নি বাদ খেতে পারি বা সমাজে নাকি চলতে পারি। সেই লক্ষ্যেই আমি আজ কর্মশীল, আমি একজন কর্মজীবী প্রতিবন্ধী। দুই হাঁটুতে ভর করে মাসুদের এমন উদ্যমী পথ চলায় গর্বিত পরিবারের লোকজন ও এলাকাবাসী। টুকটাক মোটামুটি ভালো ওয়াটার মোটরের উপরে আমরা কাজ কাম বিরাট ভালো এমনি যে কথা কাজে মাল আপনার সুন্দরভাবে ডেলিভারি দেয়। সে ভিক্ষাটা কইরা মানুষের কাছে হাত না পাইতা সে নিজে একটা কর্ম শিক্ষা, এই কর্মের উপর সে তার সংসার পরিচালনা করতেছে। এতে আমরা এলাকাবাসী হিসাবে আমরা খুব গর্বিত, আমরা খুব আনন্দিত, আমাদের কাছে খুব ভালো লাগে। কোনোদিন কারোর কাছে সাহায্য চাই নাই, নিজে কর্ম করে খাইতেছে। পাশাপাশি আরো হেলার দোকানে আরো লোক আছে, তারা সাহায্য সহযোগিতা করতেছে। এমন মানুষ ভিক্ষা করেও খায়, হ্যাঁ কোনোদিন কেউ কাছে হাত পাতে না, হাত পাচ্ছে না যখন এটা নিয়ে আমার বিরাট গর্ব। আর যেটুক কামাই করে এটুক দিয়ে আমরা চলি। তবে আর্থিক অনটনের কারণে প্রতিষ্ঠানকে বড় আকারে নিতে পারছেন না তিনি। সরকারি সহযোগিতা পেলে ব্যবসার পরিধি আরও বাড়ানোর ইচ্ছা মাসুদ মিয়ার। আমি আর্থিক অবস্থায় কিছু দুর্বল, কাজের প্রতি আমি দুর্বল না, আমি কাজ করতে পারি। যদি আমার এই আর্থিকটা থাকতো তাহলে তো আমার আমি আরও সমাজে আগাইতে পারলাম। সংগ্রামী মাসুদ মিয়াকে বিনা সুদে ঋণ দেওয়ার পাশাপাশি সন্তানের পড়াশোনার ব্যয় বহন করা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস সমাজসেবা কার্যালয়ের। উনি তো অলরেডি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আছেনই। তো সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আরেকটি কার্যক্রম রয়েছে, সেটা হচ্ছে দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ঋণ কার্যক্রম। উনি ঋণ গ্রহণ করেননি, আমরা তার কাছ থেকে একটা আবেদন নিয়ে একটা ঋণের ব্যবস্থা করে দেব। ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম দিয়ে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব, তাই যেন প্রমাণ করে চলেছেন মাসুদ মিয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।